Okay, so talking about income opportunities, right? একটু breakdown করা। Um, income opportunities basically আমরা তিনটা broad ক্যাটাগরিতে breakdown করতে পারি। Okay, hear me out. Job, entrepreneurship বা বিজনেস এবং থার্ডটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আমি প্রথমে জব নিয়ে শুরু করব। ওকে, জব মার্কেটের প্রোজ অ্যান্ড কনস কি, জব কাদের জন্য সুইটেবল এবং জবের বাইরে আর কি কি করা যায়। ওকে, সো চাকরি আহ, ছোটবেলা থেকে আমাদের স্কুল বলেন, কলেজ, এডুকেশন ইনস্টিটিউট, ফ্যামিলি সবাই আমাদেরকে ব্রট আপ করে একটা মেসেজ দিয়েই, সেটা হচ্ছে বড় হলে ভালো চাকরি করতে হবে। সো ভালো চাকরি করা ইটস ফাইন, বাট ভালো চাকরি পাওয়া, সরি, ভালো চাকরি পাওয়া ইটস নট দ্যাট ইজি, রাইট? ভালো চাকরি পেলেও সেটাকে ধরে রাখা বা সেটাকে আরো ভালো করা, ইটস নট দ্যাট ইজি। সো জব মার্কেটটা আসলে কেমন, জব মার্কেটে মানুষ কেন স্ট্রাগল করে এবং জব মার্কেটের রিয়ালিটি কি, সেটা নিয়ে আমি একটু জাস্ট টুকটাক কথা বলবো। ওকে, অলরাইট। সো জব মার্কেট, আপনি যেই সেক্টরেই হন না কেন, when you're completing your graduation, ইউনিভার্সিটি হোক, মাস্টার্স হোক, whatever, পড়াশোনা শেষ করছেন, জব মার্কেটে ঢুকছেন, জেনারেল ট্রেন্ডটা কি? জেনারেল ট্রেন্ড হচ্ছে যে আমি যে সাবজেক্টে মেজর করি, যে সাবজেক্টে পড়াশোনা করি, সেই সাবজেক্ট রিলেভেন্ট ওপেনিংস যেখানে যেখানে আমি পাবো, জব পোর্টালগুলো, বিডি জবস, লিঙ্কডইন, হোয়াটএভার, এসব জায়গায় আমি দেখে আমি আমার সিভিটা পাঠাবো এবং if I'm lucky they will call me, and if I'm skilled I'll raise the interview and then I'll get hired, right? That's the basic pattern of entering the job market. Now এখানে কিছু প্রবলেম আছে। ওকে, প্রবলেমটা হচ্ছে, দেখেন, আপনি যদি বাজারে মাছ কিনতে যান এবং যদি দেখেন সব দোকানেই পুঁটি মাছ বেচতেছে, রাইট? এভরিওয়ান ইজ সেলিং পুঁটি, তাহলে আপনি কার থেকে পুঁটি কিনবেন? ওকে, এই এই কনসেপ্টটা খুব বেসিক, বাট এটা বোঝাটা একটু ইম্পর্টেন্ট, রাইট? সো কার থেকে পুঁটি কিনবেন বলতে আমি যেটা মিন করছি, এখানে 20টা দোকানদার আছে এবং সবাই পুঁটি মাছ বেচতেছে, কারোরটা হয়তো দাম কম, কারোরটা হয়তো ফ্রেশ, কারো পুঁটি বড়, কারো পুঁটি ছোট, বাট সবাই পুঁটি। ওকে, সো জব মার্কেটটা কাইন্ড অফ এরকমই, রাইট? এখানে অনেক পুঁটি মাছ, সবাই পুঁটি মাছ, সবার ডিগ্রি আছে, সবার সার্টিফিকেশনস আছে, সবার এক্সপিরিয়েন্স আছে, বা ফ্রেশার্স বা হোয়াট এভার, রাইট? মাইক্রোসফট ওয়ার্ডস কি পারে, ইন্টারনেট ব্রাউজ করতে পারে, ইমেল পাঠাতে পারে, হার্ডওয়ার্কিং, ডেডিকেটেড, ব্লা ব্লা ব্লা, রাইট? সবার সিভি, আমি যদি আপনাকে এখন 100টা সিভি ড্র করি, আপনি দেখবেন যে 99% সিভি একই রকম। সো এই যে 99% সিভি একরকম, এইখানেই কিন্তু একটা বড় ফিল্টার হয় যখন আপনি অ্যাপ্লাই করছেন কোনো জবের জন্য। আম, আমার কারেন্ট অর্গানাইজেশনের জন্য অনেক সময় হায়ারিং করতে হয়, অনেক টাইপের সিভি যে আসে বিডি জবসে যখন পোস্ট দিই। আম, সবচেয়ে মানে বিরক্তিকর বলবো না, বাট সবচেয়ে বোরিং যেটা হচ্ছে দেখা, সেটা হচ্ছে বিডি জবসের যে ডিফল্ট ফরম্যাট আছে সিভির, সেইটা ইউজ করে দেখা যায় ম্যাক্সিমাম মানুষ সিভি পাঠায়, অ্যান্ড দ্যাটস ফাইন। আমি এটাকে আই মিন আই ওয়ন্ট জাজ ইউ ফর ডুইং দ্যাট, বাট এখানে কিছু জিনিস একটু বুঝতে হবে। যখন 40% 50% পিপল একই রকম সিভি পাঠাচ্ছে, সবগুলোতে একই রকম কোয়ালিফিকেশনস, একই রকম ইউনিভার্সিটি, একই রকম সিজিপিএ, একই রকম সাবজেক্টে মেজর করা, হাউ ডু ইউ রিয়েলি মেক ইউর সেলফ স্ট্যান্ড আউট? একটা রিক্রুটারের কিন্তু সারাদিন সময় নেই যে সে বসে আপনার সিভি প্রত্যেকটা জিনিস পড়বে। সো ফার্স্ট থিং ইজ মেক আ গুড সিভি। আপনার সিভিতে অ্যাকচুয়ালি একটা রিক্রুটার কি দেখতে চায়? বিলিভ মি, নো ওয়ান কেয়ার্স অ্যাবাউট ইউর সিজিপিএ, দ্যাটস দ্য রিয়ালিটি। ওকে, আমি আজ পর্যন্ত কাউকে সিজিপিএ দেখে হায়ার করিনি এবং ভবিষ্যতে করার প্ল্যানও নেই। ওকে, so the first thing that we look into, a recruiter looks into when you're looking at a CV, experience, right? Unless the position is such that it's open for graduates, I mean fresh graduates, ফ্রেশার্সদের জন্য যদি ওপেন থাকে, তাহলে আমরা দেখবো যে ইউনিভার্সিটি কোনটা,
কোন সাবজেক্টে পড়াশোনা করেছে, রিলেভেন্ট কোনো আউট অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে নাকি, এক্সট্রা কারিকুলার কিছু, এই টাইপের কিছু, রাইট? বাট দ্য ফার্স্ট থিং দ্যাট দ্য রিক্রুটার উইল লুক ফর ইজ এক্সপিরিয়েন্স। সে কোন কোন জায়গায় কাজ করেছে, কি কি সেক্টরে কাজ করেছে এবং কতদিন কাজ করেছে। কতদিনটা কেন ম্যাটার করে? আপনি একটা সিভিতে যদি দেখেন যে সে গত 4 বছরে 4টা অর্গানাইজেশনে কাজ করেছে, ওকে, বা ইভেন মোর দ্যান দ্যাট, এখানে রিক্রুটারকে এটা ইটস এ রেড অ্যালার্ট, রাইট? বিকজ তার মানে দিস পারসন হ্যাজ আ টেন্ডেন্সি অফ সুইচিং জবস ভেরি ফ্রিকুয়েন্টলি, ওকে। এখন সেটা হতেই পারে যে সে 4টা ওয়ার্ক প্লেসেই আনস্যাটিসফাইড ছিল, এক্সপেকটেশন মিট করে নেই, বা প্রত্যেকটাতে সে বেটার অপরচুনিটি পেয়ে মুভ অন করেছে। বাট ফর আ রিক্রুটার দিটস আ রেড ফ্ল্যাগ। তার মানে on average you can expect this person to stay with your organization for 1 year. So 1 year is nothing for a business। 1 বছর আসলে কিছুই না, দেখতে দেখতে 1 বছর চলে যাবে। একটা পার্সনকে একটা অর্গানাইজেশনের কালচারের সাথে ইউজ টু হতে, অর্গানাইজেশনের কোর ভ্যালুস বুঝে অর্গানাইজেশনের জন্য কাজ করতেই 1 বছর সময় লেগে যায়, রাইট? সো ফার্স্ট থিং যেটা দেখা হবে সে কোথায় কোথায় কাজ করেছে, কি কি স্কিল, ডিপার্টমেন্ট, পজিশন, ডেজিগনেশন, হোয়াট এভার, বাট সে কতদিন ছিল একটা অর্গানাইজেশনে, ওকে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে সে অর্গানাইজেশনগুলোতে কি কি কাজ করেছে অবশ্যই দেখা হবে। সেকেন্ড হচ্ছে সে ওয়্যার ডাজ দ্যাট পারসন লিভ। কারেন্ট কনটেক্সটে এটা ম্যাটার করে, বিকজ অর্গানাইজেশনস ওয়ান্ট পিপল যারা পাংচুয়াল হবে, টাইমলি আসতে পারবে এবং টাইমলি রেসপন্ড করতে পারবে। এখন ধরেন ফর এক্সাম্পল আপনার অফিস হচ্ছে, আপনি যে অফিসে অ্যাপ্লাই করছেন তাদের ওয়ার্ক প্লেস হচ্ছে বনানীতে, এবং আপনি ইউ লিভ ইন যাত্রাবাড়ি, ওকে। সিভিতে তো অ্যাড্রেস দেওয়া হয় এবং এর জন্যই কিন্তু অ্যাড্রেসটা দেওয়া হয়। আমরা কখনো চিন্তা করি না যে আচ্ছা আমি অ্যাড্রেসটা যে দিচ্ছি, কেন আমরা অ্যাড্রেসটা দিচ্ছি? সো দ্যাট দ্য রিক্রুটার নোজ যে এই পার্সনটাকে প্রত্যেকদিন আমার ওয়ার্ক প্লেসে আসার জন্য কতটুক ট্রাভেল করতে হবে। সো ফর আ রিক্রুটার দিস ইজ অলসো আ ভেরি গুড ফিল্টারিং ক্রাইটেরিয়া, ওকে, যে পার্সনটা কত দূরে বসবাস করে। সো এমন যদি হয় যে সে ধরেন যাত্রাবাড়ি বনানী, তার প্রত্যেকদিন আসা যাওয়াতেই 2 আওয়ার্স 2 আওয়ার্স 4 আওয়ার্স টাইম চলে যাবে, ইউ ক্যান নট এক্সপেক্ট দ্যাট পারসন টু বি 100% প্রোডাক্টিভ। সে যখন অফিস ওয়ার্ক প্লেসে আসবে, ইউ ডোন্ট এক্সপেক্ট দ্যাট পারসন টু হ্যাভ আ ফ্রেশ স্টার্ট টু দ্য ডে। সে অলরেডি 2 ঘন্টা 2.5 ঘন্টা জার্নি করে সে এক্সস্টেড হয়ে গেছে। আমি জানি বাংলাদেশ অর্গানাইজেশনরা এইসব অত বেশি করে না, বাট স্টিল এটা করা উচিত, রাইট? বা করে, অনেকেই করে, বা আমি নিজের পার্সপেক্টিভ থেকে বলছি। ওকে, থার্ড জিনিস যেটা রিক্রুটাররা দেখবে সেটা হচ্ছে স্যালারি এক্সপেকটেশনস, রাইট? অনেকেই দেখা যায় জব পোস্টে স্যালারি রেঞ্জটা দিয়ে দেয়। সো অবভিয়াসলি যারা অ্যাপ্লাই করছে তারা স্যালারি রেঞ্জটা জেনেই অ্যাপ্লাই করছে, রাইট? বাট অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে স্যালারিটা নেগোশিয়েবল লেখা থাকে। সিভিতে অনেকে মেনশন করে দেয় তাদের এক্সপেক্টেড স্যালারি রেঞ্জ। দ্যাট রিয়েলি হেল্পস ডিসাইড যে তাকে ডাকা হবে নাকি হবে না। বাট ইন কেস যখন মানে মেনশন করা থাকে না স্যালারি, নেগোশিয়েবল দেওয়া এবং পার্সেন্টটাও সিভিতে মেনশন করা থাকে না, বাট সবকিছু দেখে অর্গানাইজেশনের মনে হয় যে ঠিক আছে এই সিভিটা ইট স্ট্যান্ডস আউট, রেলেভেন্ট এক্সপিরিয়েন্স আছে, সে এমন কোনো লোকেশনে থাকে যেখান থেকে সে রেগুলারলি যাতায়াত করতে পারবে উইদাউট মাচ প্রবলেম, ঝড় বৃষ্টি, রাস্তায় হরতাল ভাঙচুর যাই হোক না কেন, এবং লাস্টলি তার জবে স্টিক করার টেন্ডেন্সিটা আছে নাকি, রাইট? একটা জবে তার লয়্যালটি ক্যারেক্টারিস্টিকটা আছে নাকি। সো এই জিনিসগুলো দেখি বেসিক্যালি ডিসাইড করা হবে যে একটা পার্সন ক্যান্ডিডেটকে ডাকা হবে নাকি হবে না, ওকে। সো আপনি যদি এমন হয় যে আপনি অনেক জায়গায় সিভি ড্রপ করছেন, বাট আপনি দেখছেন যে আপনি কোনো ডাক পাচ্ছেন না, সো মেবি ওয়ান অফ দিজ কুড বি দ্য রিজনস যার জন্য আপনি আসলে ওই ক্রাইটেরিয়াতে ম্যাচ করছেন না। এবং ইট রিয়েলি হেল্পস আপনি যদি সিভিতে আপনার নিজের স্যালারি এক্সপেকটেশনটা মেনশন করে দেন। এটা আপনার সিভিটাকে কিছুটা হলেও স্ট্যান্ড আউট করে রাখবে, এবং আপনি যারা হায়ারিং এর জন্য চিন্তা করছে তারা যদি আপনাকে সুইটেবল রেঞ্জের মধ্যে মনে হয় তারা অবশ্যই আপনাকে ডাকবে, ওকে। আচ্ছা, এরপরে যেটা আসে, এতক্ষণ যা বলছি সব শুনে মনে হতে পারে যে জব মার্কেট অনেক ভয়ঙ্কর কিছু। অ্যাকচুয়ালি না, বাট জব মার্কেটে প্রোজ এন্ড কনসও আছে, রাইট? সো প্রোজগুলো নিয়ে কথা বলি। জব মার্কেটে গুড সাইডস কি কি? অফকোর্স জব মার্কেটের সবচেয়ে বড় যে পজিটিভ সাইড সেটা হচ্ছে সিকিউরিটি, রাইট? ওয়ান্স ইউ গেট আ জব, আপনি
কিছুটা নিশ্চিত থাকতে পারবেন যে আপনার এন্ড অফ দ্য মান্থ আপনি XYZ অ্যামাউন্ট অফ মানি পাবেন, অ্যাজ লং অ্যাজ আপনি আপনার টাস্কগুলো করতে পারেন সময় মতো, প্রপারলি আপনার জব কেপিআইস গুলো মিট করতে পারেন, ইউ আর প্রবাবলি গোনা বি সেফ, রাইট? সো জব সিকিউরিটি হচ্ছে জবের ফার্স্ট প্রোজ। সেকেন্ড যেটা থাকে সেটা হচ্ছে অফকোর্স এক্সপিরিয়েন্স। আপনি যখন যতদিন জব করছেন আপনি ডকুমেন্টেড এক্সপিরিয়েন্স পাচ্ছেন, রাইট? আপনি নতুন নতুন জিনিস শিখবেন, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে, বিভিন্ন নতুন নতুন আইডিয়াস, বিজনেসেস, টাইপ অফ পিপল, স্কিলস, অনেক কিছুর সাথে আপনি এনকাউন্টার করবেন, রাইট? সো আপনি অনেক কিছু শিখবেন। সো থার্ড থিং যেটা আমি প্রোজ হিসাবে বলবো সেটা হচ্ছে গেটিং টু মিট ইন্টারেস্টিং পিপল। আপনি জবে যখন থাকবেন অফকোর্স ইউ উইল গেট টু মিট আ লট অফ ইন্টারেস্টিং পিপল, এবং তাদের কাছ থেকে অফকোর্স এক্সপিরিয়েন্স গ্যাদার করা হোক, কোনো কিছু ইনসাইটস পাওয়া হোক, নলেজ হোক, বাট জাস্ট টু গেট বেসিক ইন্সপিরেশন, দ্যাট উইল বি হেল্পফুল, রাইট? সো প্রোজ বলতে আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে সোসাইটাল স্ট্যাটাস, যদি আমি বলি, রাইট? অনেকে এটা নিয়ে চিন্তা করে, অনেকে এটার ভ্যালু করে। সো এরকম কিছু যে হ্যাঁ, সোসাইটিতে আই হ্যাভ আ প্লেস টু সে অ্যান্ড আ প্লেস ওয়ার আই এম সিকিউরড। আমি মানুষকে বলতে পারবো যে অমুক অর্গানাইজেশনের XYZ পজিশনে কাজ করছি। ইউ হ্যাভ অ্যান আইডেন্টিটি, রাইট? আ জব গিভস আ পারসন আ ফর্মাল আইডেন্টিটি। সো দ্যাটস দ্য বেসিক্যালি দ্য প্রোজ অফ জবস। এখন আমি যে কনসের কথা বলি যে জবসের ব্যাড সাইডস কি কি, ফার্স্ট অফ অল মনিটারি দিক থেকে যদি আপনি চিন্তা করেন, জবের মনিটারি গেইন ইজ কাইন্ড অফ লিমিটেড। ওকে, একদম ফান্ডামেন্টাল ট্রুথ যেটা, আপনি যে স্যালারি ড্র করবেন দেখা যাবে আপনার মেইন মান্থলি এক্সপেন্সেস, আপনার সব কিছু মেনটেন করতে করতে, ইফ ইউ হ্যাভ সারপ্লাস দ্যাটস গ্রেট, মেবি ইউ ক্যান সেভ দ্যাট আপ ফর এনি ডে, মেবি ইউ ক্যান স্টার্ট সামথিং এলস উইথ এটা, বিজনেস বা অন্য কিছু। বাট এন্ড অফ দ্য ডে জব থেকে যে মানিটা আসে সেটা মোর অর লেস ফিক্স থাকে, রাইট? ইনক্রিমেন্টস থাকে, কিছু অ্যানুয়াল বোনাসেস থাকে, বাট সেটা বাদে আপনার আর্নিং সোর্সটা ইজ কাইন্ড লিমিটেড। সো এইটা কিছুটা আপনি কনস হিসাবে ধরতে পারেন ইফ দ্য আর্নিং সোর্স ইজ নট এনাফ ফর ইউ, রাইট? আপনার যদি আপনার যে চাহিদা সেটার চেয়ে যদি আপনি মিট করতে প্রবলেম হয়ে যায় আপনার যে কারেন্ট মান্থলি যা ড্র করছেন তাদের, রাইট? কনসের মধ্যে আরো অনেক কিছুই আসে, সেটা নিয়ে আমি কিছুটা বলি। তার মধ্যে একটা থাকবে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, রাইট? ফ্যামিলি লাইফ বলেন, পার্সোনাল স্পেস বলেন, এইটা আপনার কিছুটা হলেও কিন্তু জবের জন্য স্যাক্রিফাইস করতে হবে। পার্সোনাল গ্রোথ, পার্সোনাল লার্নিং, আপনি যদি নিজের কোনো কিছু করতে চান আপনার সময়টা, আপনার লাইফের একটা কোর একটা পার্ট জবের জন্য আপনাকে ডেডিকেট করে দিতে হবে, রাইট? ওকে, সো এটা গেল একটা। এবং এরপর আরেকটা কনস যেটা থাকে সেটা হচ্ছে স্ট্রেস। জবের স্ট্রেস আসলে সবাই নিতে পারে না এবং এটার জন্য সবাইকে প্রিপেয়ারও করা হয় না। ওকে, রিয়ালিটি যেটা, আপনি যখন একটা অর্গানাইজেশনের জন্য কাজ করবেন, একটা অর্গানাইজেশন যদি আপনাকে 30,000 টাকা 50,000 টাকা স্যালারি দেয়, অফকোর্স আপনার অর্গানাইজেশনকে তার চেয়ে বেশি ওয়ার্থ অফ ভ্যালু রিটার্ন দিতে হবে, রাইট? সিম্পল, আপনি যদি সেলসে কাজ করেন এবং আপনার যদি অ্যামাউন্ট অফ সেলস আপনি করতে না পারেন যেখানে আপনার অ্যাটলিস্ট আপনার স্যালারির অ্যামাউন্টটুকু না উঠে বা অর্গানাইজেশনের জন্য একটা প্রফিটেবল অ্যামাউন্ট না উঠে, তাহলে কিন্তু আপনি আপনার আপনার স্কিলটাকে একটা জেপার্ডিতে ফেলে দেবেন। নাও সবকিছু মনিটরিতে মেজার করা না গেলেও ইটস কাইন্ড অফ পসিবল, রাইট? আপনি একটা ডেভেলপার হন, আপনি একটা মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করেন, আপনি HR-এ কাজ করেন, ফাইন্যান্সে কাজ করেন, সবগুলোতেই কিন্তু কিছু মেজারেবল KPI আছে। সো এই KPI গুলা অর্গানাইজেশনকে আপনার, অফকোর্স আপনি যত মনিটারি বেনিফিট পাচ্ছেন তার চেয়ে বেশি ফোল্ডসে, মাল্টিপল ফোল্ডসে অর্গানাইজেশনকে রিটার্ন করতে হবে এবং সের জন্য কিন্তু অর্গানাইজেশনের এন্ড থেকে যথেষ্ট প্রেশার থাকে। আমরা যারা ধরেন স্টুডেন্টস থাকে লাইফে, আমরা মনে করি যে আমাদের এক্সাম অনেক প্রেশারের কিছু। এক্সাম ইজ নাথিং কম্পেয়ার টু দ্য রিয়েল প্রেশার অফ জব লাইফ ওয়ার্ক প্লেস, রাইট? যেখানে আপনার ইনকাম সোর্স ইজ অন দ্য ব্যালেন্স, যেখানে আপনার রেপুটেশন, আপনার আপনার ফিউচার ইজ অন দ্য ব্যালেন্স ইন আ মাচ মোর প্র্যাকটিক্যাল ওয়ে। এই প্রেশারটা আসলে অনেক বেশি এবং এটার জন্য অনেকেই প্রিপেয়ার থাকে না। জব লাইফের যে স্ট্রেসটাই, যে প্রত্যেকদিন একটা সার্টেন টাইমের মধ্যে ঢুকতে হবে, আপনি বছরে মাত্র কয়েকটা লিমিটেড দিন ছুটি নিতে পারবেন পার্সোনাল হিসাবে, আপনি অনেক কিছুই দেখা যায় পার্সোনাল লাইফে জবের জন্য স্যাক্রিফাইস করতে হবে। সো এরকম কিছু কিছু প্রোজ অ্যান্ড কনস মিলাই হচ্ছে বেসিক্যালি জব লাইফ। বাট জব লাইফে আরো অনেক কিছুই থাকে, একটা নিজের অ্যাচিভমেন্টের, সেলফ অ্যাকমপ্লিশমেন্টের একটা ফিলিং তো অফকোর্স থাকে আপনি যখন একটা ভালো পজিশন আর্ন করবেন জবে, when you do well in your organization, when you help the organization grow, এই টাইপের কিছু অ্যাচিভমেন্ট ফিলিংস কিন্তু ইটস ইরিপ্লেসেবল, রাইট?
সো দ্যাটস সামথিং টু লুক ফরওয়ার্ড। ওকে, এরপরে আসি আমরা জবের প্রোজ এন্ড কনস নিয়ে কথা বললাম, ইনকাম অপরচুনিটির সেগমেন্টে। এরপরে আমরা আসবো হচ্ছে বিজনেস নিয়ে, অন্টারপ্রেনারশিপ কিংবা বিজনেস। নাও বিজনেসে কথা বলতে গেলেও অনেক কিছু বলার আছে, রাইট? বিজনেস কিন্তু সবার জন্য না, এটা আপনাকে বুঝতে হবে। আমাদের কারেন্টলি আমরা একটা ট্রেন্ড দেখি যে সবাই মনে করে ফেসবুকে একটা পেজ খুলে কয়েকটা প্রোডাক্ট এনে বেচতে পারলে আমি একটা বিজনেস দাঁড় করে ফেলতে পারবো, এবং এই ফান্ডামেন্টাল চিন্তাটাই কিন্তু ভুল। একটা বিজনেস রান করা এতটা সহজ না। তার মানে আমি এই বলছি না যে আপনি অনলাইনে সেল করতে পারবেন না, আপনি অবশ্যই অনলাইনে সেল করতে পারবেন, কিন্তু তার জন্য আপনাকে একটা স্কেলেবল প্ল্যান লাগবে। নাও হোয়াটস আ স্কেলেবল প্ল্যান? আপনি ধরেন যদি আপনি এখনকার ম্যাক্সিমাম বিজনেসের কথা চিন্তা করেন, মোস্ট অফ দ্য বিজনেসেস টুডে আর অনলাইন বিজনেসেস। 90% আমি বলবো ড্রেসেস, ক্লোদিং আইটেম নিয়ে কাজ করে, এবং বাকি 10% বিভিন্ন ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করে। তাও বলা যায় মোটামুটি বিজনেসে আপনি যতগুলো সেগমেন্টের কথাই চিন্তা করতে পারবেন না কেন, সবগুলাই মোটামুটি ইটস কোয়াইট কম্পিটিটিভ, রাইট? আপনি জামা কাপড়ের কথা যদি চিন্তা করেন, আপনি যদি ভাবেন যে না আমি একটা পেজ সেল ওপেন করে আমি এখন ড্রেসেস সেল করব, আপনাকে একটু চিন্তা করতে হবে আরো কতজন এটা করছে, রাইট? বিজনেস ইনকাম অপরচুনিটি হিউজ, ইটস পোটেনশিয়ালি আনলিমিটেড, কিন্তু যদি আপনি এটাকে রাইট ভাবে এক্সিকিউট করতে পারেন। নাও এই রাইট এক্সিকিউশনটাই সবার জানা থাকে না। রাইট এক্সিকিউশন বলতে কি মিন করে, আপনি যেটা বলছিলাম, আপনি যদি একটা জামা কাপড়ের বিজনেস স্টার্ট করেন, আপনি পারবেন, আপনি 10টা 20টা 100টা প্রোডাক্ট সেল করতে পারবেন, পরিচিতদের থ্রুতে হোক, রেফারেন্সের থ্রুতে হোক, কিছু গ্রুপে পোস্ট করে হোক, কিছু অ্যাড রান করে হোক, কিছু বুস্টিং করে হোক, আপনি ঠিকই কিছু প্রোডাক্ট সেল করতে পারবেন। আপনি দেখবেন আপনি মোটামুটি একটা প্রফিট করতে পারছেন, কিন্তু এই প্রফিটটাকে যদি আপনি এমন একটা অ্যামাউন্টে নিতে চান যেটা সাস্টেইনেবল হবে আপনার মান্থলি এক্সপেন্সেস মেনটেন করার জন্য, আপনার লাইফের যত রিকোয়ারমেন্টস আছে, ডিমান্ডস আছে, সেগুলো ফুলফিল করার জন্য, তখন আপনি দেখবেন যে আপনার এই বিজনেসটাকে স্কেলেবল করার জন্য ইউ নিড টু হ্যাভ সামথিং এক্সেপশনাল। এক্সেপশনাল বলতে আমি কি মিন করছি, আপনার কম্পিটিটরদের থেকে বা আপনার আশেপাশে যারা সেম বিজনেস করছে তার থেকে আপনার কিছুটা হলেও ডিফারেন্সিয়েট করতে হবে। সেটা আপনার প্রোডাক্টে হোক, আপনার প্রাইসিংয়ে হোক, আপনার মার্কেটিংয়ে হোক, আপনার ব্র্যান্ডিং স্ট্র্যাটেজিতে হোক। এইসব নিয়ে আমি ডিটেলসে আরেকদিন কথা বলবো, এই মার্কেটিং ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি, কেন ফেসবুক মার্কেটিং এত ডিফিকাল্ট মনে হয় মানুষের কাছে, কেন ফেসবুক মার্কেটিংয়ে অনেকে ফেল করছে, অনলাইন মার্কেটিং আর কি কি অপশনস আছে, আমি সব কিছু নিয়ে আরেকটা ভিডিওতে কথা বলবো। আর আমি ব্রডলি জাস্ট এখন একটু বলছি, সেটা হচ্ছে যে আপনি যখন একটা বিজনেসকে ইউনিক না করতে পারবেন ততদিন আপনি বিজনেসটাকে স্কেলেবল করতে পারবেন না। আপনার একটা ইউনিক সেলিং প্রপোজিশন বা ইউনিক সেলিং পয়েন্ট, একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক থাকতেই হবে। নাও এইটা সবসময় প্রাইসে পসিবল না, এটা সবসময় প্যাকেজিংয়ে পসিবল না। এটা হতে পারে আপনার হিউমার দিয়ে করতে হতে পারে, এটা করতে পারে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে, আপনার ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি দিয়ে, আপনার প্ল্যান, মার্কেটিং প্ল্যান দিয়ে, রাইট? সো ইউ হ্যাভ টু ডু সামথিং যেটা আপনাকে, একটা কন্টেন্ট হোক, একটা ভাইরাল ভিডিও হতে পারে, ইট ক্যান বি সামথিং যেটা আপনাকে কিছুটা হলেও আপনার বাকি কম্পিটিটর থেকে একটা এক্সেপশন হিসেবে সেপারেট করবে। তখনই একটা বিজনেসকে আপনি স্কেলেবল করতে পারবেন। আপনি যদি ওভার কম্পিটিটিভ মার্কেটে বিজনেস করতে নামেন এবং আপনি যদি ভাবেন যে আমি ফেসবুকে অনেক টাকা ঢালতেছি, বুস্টিং করতেছি, কেন আমার সেল হচ্ছে না, কেন আমার প্রোডাক্টের স্কেলেবল হচ্ছে না, তার মানে আপনার প্রোডাক্ট মার্কেটে ইটস নট অ্যাট্রাকটিভ এনাফ। এটাই হচ্ছে বেসিক রিয়ালিটি। আপনি যদি একটা অ্যাট্রাকটিভ প্রোডাক্ট মার্কেটে ছাড়তে পারেন, অফকোর্স সেটা সেল হবে না। প্রোডাক্টটাকে অ্যাট্রাকটিভ কিভাবে বানাবেন সেটা নিয়ে আমি এখন কথা বলবো না, বাট চাইলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই বলবো। বাট এখন আমি ফান্ডামেন্টালি যেটা বলছি, ইফ ইউ ক্যান নট সেপারেট ইউর প্রোডাক্ট, ডিফারেন্সিয়েট ইউর প্রোডাক্ট ফ্রম ইউর কম্পিটিটরস, আপনি বিজনেসে স্ট্যান্ড আউট করতে পারবেন না। সো ইনকাম অপরচুনিটি, যখন বিজনেসে আমরা কথা বলছি, বিজনেসে যখন আমি চিন্তা করছি যে না আমি একটা বিজনেসে নামবো, আমার তখন চিন্তা করতে হবে আমি এমন কোনো কিছু বিজনেস নামবো যেখানে আমি একটা ইউনিক কোনো কিছু আনতে পারবো। নাও ইউনিক আইডিয়া ছাড়া বিজনেসকে স্কেলেবল করা ইজ অলমোস্ট ইম্পসিবল। আপনার প্রচুর পরিমাণে টাকা বার্ন করতে হবে সেখানে, এবং সেই পরিমাণ ইনভেস্টমেন্ট যদি আপনার থাকেও, তারপরেও দিস নট গ্যারান্টিড দ্যাট ইউ উইল মেক আ গুড স্কেলেবল বিজনেস। সো মডার্ন ওয়ার্ল্ডে ডিজিটাল বিজনেসেস থেকে শুরু করে বিভিন্ন টাইপের বিজনেস আছে। বিজনেস আইডিয়াস নিয়েও আমি কথা বলবো, বাট আজকে না। আমি জাস্ট এখন ব্রডলি যেটা বলছি, আপনি যে বিজনেসে নামতে চান, আপনার চিন্তা করতে হবে কিভাবে আপনার বিজনেসটা ইউনিক। আপনি যে বিজনেসে নামতে চাচ্ছেন সেই বিজনেসে আপনার কতটুকু নলেজ আছে, আপনার কতটুকু স্কিল আছে, নাকি অন্য মানুষের উপর আপনার কতটুকু ডিপেন্ড হতে হবে। এই টাইপের ক্রাইটেরিয়াগুলো যদি আপনি মিট করতে পারেন, তখনই বিজনেস আপনার জন্য সুইটেবল। ওকে, কি কি ক্রাইটেরিয়া? ইউ হ্যাভ আ সার্টেন ডিগ্রি অফ এক্সপার্টিস, নলেজ অন দ্যাট ফিল্ড। ওকে,
আপনার যেই ফিল্ডে আপনি নামতে চাচ্ছেন বিজনেসে, সেইখানে আপনার যথেষ্ট নলেজ, এক্সপেরিয়েন্স, স্কিল, নেটওয়ার্ক সবকিছু আছে। আপনাকে ডিসেন্ট অ্যামাউন্ট অফ ক্যাপিটাল আছে, যেখানে আপনি বিজনেসটা একটা প্রফিটেবল ওয়েতে রান করতে পারবেন। ওকে, থার্ডলি, তার মানে এই না যে আপনার, সরি, ক্যাপিটাল না, একটু বলি, তার মানে এই না যে আপনার একটা হিউজ অ্যামাউন্ট অফ ক্যাপিটাল লাগবে, এটাও একটা মিসকনসেপশন। এটা নিয়ে আমি ডিটেলস আরেকদিন বলবো। আহ, অনেকগুলো টপিকে ডিটেলসে জমে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, মোর ফর দ্য লেটার, রাইট? ওকে, সো বাট ক্যাপিটাল এমন না যে সবসময় লাখ লাখ কোটি কোটি টাকা নিয়ে বিজনেস নামতে হয়, এটাও একটা মিসকনসেপশন। অনেক স্মল অ্যামাউন্ট অফ ক্যাপিটাল নিয়ে একটা বিজনেসের প্রফিটেবিলিটিটা টেস্ট আউট করা যায়, যে আপনি যে আইডিয়াটা নিয়ে কাজ করতে চাচ্ছেন এটা কতটুক লজিক্যাল, কতটুক স্কেলেবল, কতটুক এটাতে মার্কেটে ডিমান্ড আছে, এটা একটা স্মল অ্যামাউন্ট নিয়েও টেস্ট আউট করা যায়। সো হোয়াট এভার, আপনার যদি ক্যাপিটাল থাকে, আপনার যদি স্কিল থাকে, থার্ড যেটা আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা কম্পিটিটিভ এজ। তার মানে সেটা আপনার ব্র্যান্ডিং আইডিয়া হোক, ইউ নিড আ সার্টেন ইউনিক ক্রিয়েটিভ আইডিয়া যেটা আপনাকে আপনার বিজনেসকে স্ট্যান্ড আউট করতে হেল্প করবে। তাহলে আপনি একমাত্র আপনার বিজনেস স্কেলেবল করতে পারবেন। স্কেলেবল ওয়ার্ডটাতে আমি বারবার এমফাসিস করছি, কারণ স্কেলেবল মানে হচ্ছে আপনি একটা বিজনেসকে ওভার টাইম 2 টাইমস, 10 টাইমস, 5 টাইমস, 20 টাইমস ভাবে মাল্টিপ্লাই করতে পারবেন। ওকে, এন্ড দ্যাট কুড ডিপেন্ড অন দ্য অ্যামাউন্ট ইউ ইনভেস্ট ইন ইট। কিন্তু এইটা আপনি তো কখনোই করতে পারবেন না যখন পর্যন্ত আপনার বিজনেসের ওই স্কেলেবল অপরচুনিটিটা আছে, ওই ইউনিক একটা আইডিয়া আছে যেটাকে আপনি লেভারেজ করতে পারবেন, রাইট? সেই আইডিয়াটার উপরে ভিত্তি করে আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজি বলেন, ফানেল বলেন, যত ডেটা রিলেটেড যত কিছুই বলেন না কেন, সবকিছু, এভরিথিং উইল রিলাই অন দ্যাট ওয়ান ইউনিক আইডিয়া। আপনার বিজনেসে যদি কোনো ইউনিক আইডিয়া না থাকে, আপনি যদি কোনো এজেন্সিকে ধরে বলেন, ভাই এই যে আমার একটা বিজনেস, আমি জামা কাপড় সেল করব, আমাকে আমার লেট মাই বিজনেস বুম, রাইট? সো এজেন্সিকে ইউনিক আইডিয়াটা বের করতে হবে, অথবা আপনার এমন একটা ইউনিক প্রোডাক্ট স্ট্র্যাটেজি নিয়ে তাদের কাছে যেতে হবে যেটা তারা আপনাকে অ্যাডভার্টাইজ করতে, প্রচার করতে হেল্প করতে পারে। অর ইউ ক্যান ডু ইট ইয়োরসেলফ, রাইট? এজেন্সি ইজ নট ম্যান্ডেটরি। But the idea is, the fundamental thought is that you need to have a unique idea যেটাতে আপনি আপনার বিজনেসটাকে স্কেল করতে পারবেন। ওকে, আপনি যদি মনে করেন যে আমার পাশের বাসার ভাই আপা ওনারা অনলাইনে পেজ খুলে অমুক অমুক অ্যামাউন্টের জামা কাপড় সেল করতেছে, আমিও পারবো, আপনি পারবেন, পারবেন না তা না, কিন্তু এটাকে আপনি স্কেলেবল করতে পারবেন না অ্যাজ লং এজ আপনি এটাকে ইউনিক কোনো কিছু করতে না পারেন। আপনার ড্রেসের ডিজাইন ইউনিক হতে হবে, এমন কোনো কিছু যেটা অন্য কেউ দিতে পারবে না, এমন কোনো কন্টেন্ট স্ট্র্যাটেজি নিতে পারবে যেটা অন্য কেউ এখনো করেনি, এমন কোনো কন্টেন্ট স্ট্র্যাটেজি যেটা মানুষের সাথে ক্লিক করে, মানুষ যেটা পছন্দ করবে, মানুষ যেটাতে মজা পাবে, যেটা হয়তো মানুষের ইমোশন নিয়ে কাজ করবে। বাট ইট হ্যাজ টু বি সামথিং যেটা আপনার বিজনেসকে ইউনিকলি একটা অ্যাডভান্টেজ দিবে। তাছাড়া আপনি যদি মনে করেন যে না আমি টাকা আছে আমি বিজনেস করবো, বিজনেস ইজ নট রাইট ফর ইউ, আপনি বিজনেসকে স্কেলেবল, প্রফিটেবল করতে পারবেন। ওকে, সো জব নিয়ে কথা বললাম, বিজনেস নিয়ে কথা বললাম, লাস্ট যেটা সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। নাও ফ্রিল্যান্সিং এর একটা মিসকনসেপশন আমি ক্লিয়ার করি। মানুষ ভাবে ফ্রিল্যান্সিং মানে অনলাইনে কাজ করা। নো, ফ্রিল্যান্সিং ডাজ নট মিন অনলি ওয়ার্কিং অনলাইন। ফ্রিল্যান্সিং মিনস আপনার কোনো একটা স্কিল আপনি কারোর কাছে সেল করছেন। ওকে, এই স্কিলটা কেমন হতে পারে? ধরেন ফর এক্সাম্পল একজন উবার ড্রাইভার, উনি ওনার ড্রাইভিং স্কিল, ওনার গাড়ি মানুষের কাছে সার্ভিসটাকে সেল করছে থ্রু দ্য উবার। সেখানে আপনি উবারকে একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম হিসাবে ধরতে পারেন এবং আপনি একটা উবার ড্রাইভারকে একজন ফ্রিল্যান্সার হিসাবে কাউন্ট করতে পারেন, রাইট? সো হোয়াট হি ইজ ডুইং, উনি কোনো জব করছে না, ওনার একটা স্কিল আছে, ড্রাইভিং স্কিল, ওনার একটা অ্যাসেট আছে গাড়ি, এবং সেটাকে কাজে লাগিয়ে সে তার ইন্ডিপেন্ডেন্টলি তার মতো আর্ন করছে, রাইট? আপনি যদি ফুড ডেলিভারি ম্যানকে চিন্তা করেন, ফ্রিল্যান্সিং, রাইট? যদি কোনো অর্গানাইজেশন আন্ডারে সে জবে না থাকে, আপনি যদি কোনো ইভেন টিউশনিও চিন্তা করেন, টিউশন ইজ অলসো ওয়ান কাইন্ড অফ আ ফ্রিল্যান্সিং। সো ইনকাম অপরচুনিটির মধ্যে আমরা ফার্স্ট যেটা দেখে আসলাম জব, যেখানে আপনি একটা অর্গানাইজেশনতে কমিটেড, সেফ অ্যান্ড সিকিউরড। সেকেন্ড হচ্ছে বিজনেস, যেখানে আপনি একটা ইউনিক কোনো কিছু নিয়ে আগাবেন, ইউ উইল টেক রিস্ক অ্যান্ড দেয়ার ইজ আ চান্স অফ গেটিং হিউজ বেনিফিটস। এবং থার্ড হচ্ছে ফ্রিল্যান্সিং, যেখানে আপনি আপনার কোনো পার্টিকুলার স্কিল এনে সেই স্কিলের থ্রুতে আর্ন করার ট্রাই করবেন। না এই স্কিলটা ডিজিটাল হতে পারে, এটা কোনো এক্সেপশনাল টাইপের কোনো আর্টিস্টিক স্কিলও হতে পারে। ফর ইনস্টেন্স কেউ ধরেন আপনি খুব সুন্দর গান গান, রাইট? ইউ হ্যাভ এক্সেলেন্ট মিউজিক ভয়েস, মিউজিকের নলেজ আছে আপনার, আপনি সুন্দর গিটার বাজান, ইউ আর এ গুড পেইন্টার, আপনি ইউ ক্যান টিচ আদার পিপল। সো বিজনেসটা আপনার এমনও হতে পারে, রাইট? ইটস আ বিজনেস ওয়ার ইউ সেল ইউর স্কিল, রাইট? ইটস আ হাইব্রিড অফ ফ্রিল্যান্সিং অ্যান্ড বিজনেস অন্টারপ্রেনারশিপ, রাইট?
সো ফ্রিল্যান্সিংটা আসলে ইটস নট অনলি লিমিটেড টু অনলাইন প্ল্যাটফর্মস। আপনার ফ্রিল্যান্সিং মানেই যে শুধু গ্রাফিক ডিজাইন বা মেকিং ওয়েবসাইটস, মার্কেটিং, it's not limited to only freelancing, only on online platforms, right? But um, on the other hand, online platforms are huge, right? অনলাইন প্ল্যাটফর্মে ফ্রিল্যান্সিং এর কাজের স্কোপ ইজ অলমোস্ট আনলিমিটেড। না, আমি একটা আগের ভিডিওতে কথা বলেছিলাম যে ফ্রিল্যান্সিং এ ঢোকার একটা বড় ব্যারিয়ার কি আমাদের দেশের মানুষের জন্য, এবং সেটা হচ্ছে ইংলিশ স্কিল। ওইটা নিয়ে আমি আর খুব বেশি কিছু বলবো না। আপনি যদি ইংলিশে এনাফ স্কিল থাকেন, ইংলিশে এনাফ এক্সপার্টিস, কনফিডেন্স থাকে আপনার, আপনার যদি কোনো একটা সেলেবল স্কিল থাকে, সেলেবল স্কিল মানে এমন একটা স্কিল যেটাতে আপনি দক্ষ, ইউ আর অ্যান এক্সপার্ট and someone is willing to pay for that skill. আপনার যদি কোনো স্কেলেবল স্কিল থাকে, আপনি অফকোর্স সেখান থেকে আর্নিং করতে পারবেন। আপনার যদি মনে হয় যে আপনার এমন কোনো স্কিল আছে যে স্কিলটাতে আপনি জানেন যে আপনি খুব এক্সেপশনালি ভালো, কিন্তু আপনি জানছেন না সেখান থেকে কিভাবে ইউ ক্যান মেক আ বিজনেস অর ফ্রিল্যান্সিং ইনকাম সোর্স আউট অফ ইট, let me know in the comments. I will give you an idea how to make use of your skill and make money out of that. Okay, no, this is not a consultancy, advertising or anything. I'll do it for free because I like doing things like this. Okay, anyway, so আপনার যদি কোনো স্কিল থাকে, এটা হতে পারে ইংলিশ, এটা হতে পারে মিউজিক, এটা হতে পারে মার্কেটিং, এটা হতে পারে ডিজাইনিং, এটা হতে পারে প্রোগ্রামিং, এনি টাইপ অফ স্কিল, দেন ইউ নিড টু লুক ফর দ্য প্ল্যাটফর্ম যেখানে আপনি এই স্কিলটা সেল করতে পারবেন। কিন্তু অনেক সময় দেখা যাবে যে আপনার একটা পার্টিকুলার স্কিল আছে, কিন্তু সেই স্কিল সেল করার জন্য আপনি প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না। যেমন আপনি ধরেন, যদিও এখন বর্তমান ওয়ার্ল্ডে সবকিছুরই মোটামুটি প্ল্যাটফর্ম আছে। আপনি রাইটার হলে আপনি রাইটার বুক পাবলিশ করার প্ল্যাটফর্ম আছে, আপনি সেলফ পাবলিশ করতে পারবেন ডিজিটালি। আপনি যদি শেফ হয়ে থাকেন, আপনি অনেক প্ল্যাটফর্মস আছে যেখানে আপনি ফুড পান্ডা থেকে শুরু করে অনেকেই আছে যেখানে আপনি আপনার থার্ড পার্টির থ্রুতে সেল করতে পারবেন, অথবা আপনি নিজের বিজনেস স্টার্ট করে সেখানে আপনি একটা হোম শেফ হিসাবে সেল করতে পারবেন আপনার স্কিল, রাইট? সো স্কিল কিন্তু আসলে ইটস নট রিয়েলি বাউন্ড বাই আপনি এডুকেশনে কি শিখেছেন। স্কিল ইজ ডিফাইন্ড বাই হোয়াট ইউ আর গুড অ্যাট, নট আপনার একাডেমিক্স কি বলে, নট আপনার সার্টিফিকেশনস কি বলে। সো আপনার যদি এমন কোন একটা স্কিল থাকে যে স্কিলটাকে আপনি কাজে লাগাতে পারবেন, অফকোর্স ইউ ক্যান মেক মানি আউট অফ ইট। এগেইন, লেট মি নো ইন দ্য কমেন্টস এন্ড আই উইল টেল ইউ হাউ। বাট আদার দেন দ্যাট, আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এক্সাম্পল দিয়ে বলি, আই হ্যাভ স্কিল ইন ডিজিটাল মার্কেটিং, I have skill in English, content writing, things like that. I'm a creative writer. I'm a generally person who likes to work with creative things. So আমার এই ক্রিয়েটিভ স্কিলটাকে সেল করার জন্য আমি কি কি প্ল্যাটফর্ম পেয়েছি? আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার আছে, ফেসবুক আছে যেখানে আমি আমার ক্রিয়েটিভ আইডিয়াস দিয়ে বিজনেসেস করতে পারি। দেন দেয়ার ইজ ওয়ার্ক প্লেসেস, যেখানে লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্ম আছে যেখানে আই ক্যান রিচ আউট টু পিপল হু মাইট বি নিডিং ক্রিয়েটিভ সার্ভিসেস, রাইট? বাট বর্তমানে আমি যেটা বলবো যে আপনার এক্সপার্টিস যেখানে, সেখানে যদি আপনি আপনার আর্নিং সোর্সটাকে বানাতে চান, দেন ফ্রিল্যান্সিং ইজ ইউর অপশন। সো আমি তিনটা সোর্স নিয়ে কথা বললাম। জব, ইফ ইউ ওয়ান্ট সামথিং সেফ অ্যান্ড সিকিউর, যেখানে আপনার কিছু প্রোজ অ্যান্ড কনস আছে। দেন দের ইজ বিজনেস, যেখানে আপনার একটা এক্সেপশনাল কোনো আইডিয়া লাগবে, যেটা ছাড়া আপনাকে আসলে এটাকে আই ওয়ন্ট সাজেস্ট, আপনি ইউ উইল বি ওয়েস্টিং, আই মিন ইউ ক্যান ট্রাই বাট it's gonna be difficult, right? You need to have a unique idea. এবং থার্ড যেটা, সেটা হচ্ছে স্কিল, রাইট? You need to have, if you have experience, if you have some sort of a skill that you are good at, then go for something like freelancing. There's a good earning opportunity there, right? So আজকে আমি অনেক কিছু নিয়ে again কথা বললাম। I'll cut the video short now. Thank you for listening. আপনি যদি এই পর্যন্ত থেকে থাকেন পুরো ভিডিওটা, if you enjoyed it, please let me know. Hit a like, that will really help. And yeah, thank you so much for watching. And next time I'll talk about something related to Facebook marketing, এবং মানুষ কেন ফেসবুক মার্কেটিং নিয়ে স্ট্রাগল করে এবং এইখানে আসলে কি করা যেতে পারে। অলরাইট, সো টিল দেন, টেক কেয়ার, পিস আউট।